আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়া। সাথে আছে আমি জেফরি খান এবং একসাথে বলতে চাই ভৌতিক দুনিয়ার কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে, নিশ্চয়ই জানেন, 217তম এপিসোড। এক্স্যাক্টলি তাই। এবং সত্যি কথা যদি বলি তাহলে আমাকে একটা জিনিস বলতে হবে, আজকের এপিসোডটা একটু একটু ইন্টারেস্টিং, একটু একই সাথে একটু স্পেশাল বলা যেতে পারে। বিকজ আমি এক সপ্তাহ আগে যখন আমাদের মাঝখানে ইন্টারনেট ছিল না, সেই ছিল না থেকে যখন আমি এপিসোড যখন শুরু করেছিলাম তখন কিন্তু একটা স্পেশাল লাইভে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি যেটা করছি সেটা হচ্ছে এখন আমরা নতুন একটা সেগমেন্ট চালু করার প্ল্যান করছি, সেটা হচ্ছে অডিও ক্লিপ। সপ্তাহে একদিন আমরা যদি অডিও ক্লিপ শুনতে পারি তাহলে বোধহয় বেশি ইন্টারেস্টিং হবে। সো এই পরিকল্পনা থেকে কিন্তু আজকে অডিও ক্লিপ আমরা চিন্তা করেছিলাম এবং আমাদের তাহমিদ হক ভাই, যিনি আমার একটা অফিসিয়াল স্টোরি টেলার, আমাদের ভৌতিক কথার একজন অফিসিয়াল স্টোরি টেলার তাহমিদ হক ভাই, তিনি ভৌতিক দুনিয়ার জন্য একটা অডিও ক্লিপ পাঠিয়েছেন। খুব সুন্দর করে গল্পটা গুছিয়ে বলেছেন এবং ঘটনা বোঝার সুবিধার্থে তিনি নিজের কণ্ঠই ব্যবহার করেছেন এবং খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন, এতে করে ঘটনাটা শুনতে ভালো লাগছে। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হলো ওয়েল আজকের দিন আমি এই অডিও ক্লিপ যদি আপনাদেরকে শেয়ার করি, এটা এক্সপেরিমেন্টাল, ডেফিনেটলি এক্সপেরিমেন্টাল। অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনারা কেমন চাচ্ছেন ঘটনা। সেটা যদি ভালো হয় তবে এটা চলবে সামনে, না হলে চলবে না, এরকম একটা ব্যাপার থাকবে ডেফিনেটলি। সো আমি আপনাদেরকে বলবো আপনারা জাস্ট এক্সপিরিয়েন্স করুন, দেখেন কেমন লাগে। এরকম হলে হয়তো বা সপ্তাহে একদিন আমরা অডিও ক্লিপ শুনবো, আর বাকি সময় তো আমি আছি আপনাদেরকে ঘটনা শোনানোর জন্য। সপ্তাহে একদিন হয়তো বা এরকম একটা অডিও ক্লিপের সেগমেন্ট থাকবে আপনাদের জন্য। সো আর দেরি না করে চলুন তাহলে শুরু করি আজকের অডিও ক্লিপ সেগমেন্ট, এবং আশা করছি আজকের অডিও ক্লিপ সেগমেন্টটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে, এতটুকু শুধু বলতে পারি। তো চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের এপিসোড। আসসালামু আলাইকুম প্রিয় জেফরি ভাই এবং শ্রোতা বন্ধুরা, আমি তাহমিদ হক নারায়ণগঞ্জ থেকে বলছি। আজ অনেক দিন পর প্রায় 2 মাস এর মতো হবে বা 1 মাসের মতো হবে স্টোরি আমি দিতে পারছি না। তো আজকে আমি আবারও একটি না 2টি ঘটনা নিয়ে আসছি। একটি ঘটনা আমার নিজের সাথে ঘটেছে, আরেকটি ঘটনা আমি শুনেছি একজন থেকে, তার নামটি আমি বলবো না। তো প্রথম ঘটনাটা আমার সাথে ঘটেছে। তো আমি যেভাবে আমার সাথে ঘটনাটা ঘটছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। তো ঘটনাটা রিসেন্টলি ঘটছে, এই আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে। তো আমি তখন আমার খালামুনির বাসায় গেছিলাম, আমার এই ছোট খালামুনির বাসায়। তো ছোট খালামুনি থাকে এই একটা সোনারগাঁয়ের কোন একটা গ্রামে থাকে। ওই গ্রামটা আবার একটা ওখানে এমন গ্রাম যে এই আপনার আশেপাশে একটাই ঘর থাকবে। আমার খালামুনি যেখানে থাকে তার আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো ঘর বাড়ি নেই। সেখানে কি আমার খালামুনির বাসার পাশে একটা ভাসজার, এবং আমার খালামুনির বাড়ির বরাবর দরজাতে বের হলে এটা কাঁচা রাস্তা আছে, সেই কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারপর প্রায় 20 মিনিটের মতো রাস্তা, এমন দূর আর কি, অনেক ভিতরে, সোনারগাঁয়ে, কিন্তু ওই গ্রামটার অনেক ভিতরে আমার খালামুনির বাসাটা। তো খালামুনির বাসা কাঁচা রাস্তা দিয়ে বের হয়ে আপনার একটি বাজার আছে। তো ওই বাজারের ওখানে অটো থাকে, ওখান থেকে আপনার শহরের রাস্তা উঠতে হয়। তো ঘটনাটা ঘটছে আমি সেদিন আকাশটা অন্ধকার ছিল, বৃষ্টি হবে এমন অবস্থা। তো আমার খালামুনি আবার আম্মুকে বলছিল যে আম্মুকে দাওয়াত দিছিল আর কি, আমার খালামুনির ম্যারেজ ডে ছিল ওই দিন ছিল। তো আমার আম্মুর অসুস্থতার কারণে আম্মু যেতে পারেনি, তাই আমাকেই পাঠাইছে। তো আমার ছোট ভাই আছে, একটা ফুফাতো ছোট ভাই। তো ওকেও বলছিলাম যাইতে আমার সাথে, কিন্তু পড়া থাকার কারণে ও যায়নি। তো আমার কি করব, আমি একাই যাব। তো আসরের নামাজ শেষ করে আমি আমার খালামুনির বাসায় চলে যাই। তো ওখান দিয়ে আসরের নামাজ যাইতে তখন তো দিনই বলতে গেলে, তো তখন তো আর কি আমার রাস্তাঘাট সব পরিষ্কার। তো আমি
আমাদের এখানে শীতলক্ষা নদী পার হয়ে এখান থেকে একটু অটো নিয়ে সরাসরি একটি সিএনজি নিয়ে সরাসরি খালামুনির বাসা চলে গেছি আর কি। যেহেতু আমি স্ট্যান্ডে থেকে উঠছি তাই আমি সিএনজি দিতে পারছি, কিন্তু খালামুনির দুই বাসা থেকে বের হওয়ার পর কিন্তু আর সিএনজি পাবো না, কারণ ওখানে তো আর কোনো স্ট্যান্ড নাই, যেতে হবে সেই বাজারে, তারপরে সিএনজি বা অটো যাই হোক এটা পাওয়া যাবে। তো আমার খালামুনিদের বাসায় যাই এবং আমার খালামুনি, আমার আরো 4টা খালামুনি আসছে। তো আমার খালামুনি মোট 5টা এবং একটা মামা থাকে মালয়েশিয়া। তো মামিও আসছিল, মামি তারপর মামাতো ভাই সবাই আসছে, অনেক মজা করলাম কাজিন মিলে। তো খাওয়া দাওয়া শেষ করলাম এবং আমি আসবো এমন সময় খালামুনি বললো যে রাতের রাতের খাবারটা খেয়ে যাস, কারণ তোর মা যেহেতু অসুস্থ তুইও খেয়ে যা, আর হলো তো মার জন্য খাবারটা নিয়ে যান। আমি বললাম ঠিক আছে, যেহেতু বলতেছো থাকি, আর আম্মু অসুস্থ, ঘরেও কিছু রান্নাবাড়ি করে নি, তো তুমি খাবারটা দিলে আম্মু খেতে পারবে, আমিও বসে আবার আমার আব্বু খাইতে পারবে। তো খালামুনি আমার খেতে দিল। তখন বাজে কয়টা, তখনই বাজে 7:30 মতো। আর 7:30 বাজে আমার খালামুনির বাড়ির আশেপাশে একদম অন্ধকার, মানে নিশ্চুপ হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি সবাই লাস্টে বসছি। তো আমার যে মানে কাজিন আছে, তারপর খালামুনি যারা আছে সবাই চলে গেছে এবং আমি লাস্টে খেতে বসছি। তো আমার খাওয়া শেষ হয়েছে আর আমার খালামুনি আমার হাতে এই ব্যাগ দিল আর বললো যে খাবারটা তুমি হাতে দিস, তো মা খেয়ে নেবে আর তোর বাবা খেয়ে নেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার খালামুনির থেকে আর খালুর থেকে আর খাওয়াতে ছোট ভাই যে আছে মানে ওনার ছেলে, ওদের থেকে বিদায় নিয়ে আমি কাঁচা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। তো আমি যখন আর কি মানে খালামুনিদের বাসা থেকে বেরিয়েছি, তখনই আমি খেয়াল করছি যে খালামুনির বাসার সামনে একটা কালো বিড়াল। তো কালো বিড়াল, আমরা সাধারণত বিড়াল দেখি ছোট, হ্যাঁ মানে একটা সাইজ থাকে, বিড়ালের একটা সাইজ থাকে, কিন্তু ওই বিড়ালের সাইজটা সাধারণ বিড়ালের তুলনায় অনেক বড়। তো আমি তখন একটু ভয় পাই, যেহেতু আমি অনেকদিন যাবৎ ভূত এফএম, তারপরে আমাদের এই যে আমাদের জেফরি ভাই ভৌতিক কথার, তারপর পেট কথা, আমি মানে আমি যত ভৌতিক কন্টেন্ট আছে সবই দেখি আর কি, সব শুনি। সো আমার এর মধ্যে ভৌতিক কথা জেফরি ভাই ভালো লাগে, জেফরি ভাইয়ের ভৌতিক কথাই ভালো লাগে। সো আমি মানে যেহেতু ঘটনা শুনি, তখন আমার একটু অস্বাভাবিকতা লাগলো যে ঘর থেকে বেরোয় না আমার, এমন সময় একটা কারো বড় বিড়াল দেখলাম। বিষয়টা আবার আমার হাতে আবার ছিল, ওদিন খাবারের মেনুতে ছিল ইলিশ মাছ, তারপরে রোস্ট, পোলাও, আরো অনেক কিছু। সো আমি চিন্তা করলাম যেহেতু খাবার আছে, আবার অন্য কোনো মানে প্যারানরমাল কিছু হবে না। তো খালামুনি বললো যাওয়ার সময়, আচ্ছা আমি খালামুনি খাবার বিষয়টা জানি, বেরোর সাথে সাথেই খালামুনি বললো বাবা তুই, আমি কি তোকে এগিয়ে দিয়ে আসবো? তো আমি তখন বললাম যে দরকার নেই খালামুনি, তুমি যেহেতু খালু আর আমার খালু ছোট ভাই একা, তো তুমি ওদের রেখে যাওয়ার দরকার নেই। তো আমার খালামুনি বললো আচ্ছা তাহলে বাবা তুই সাবধানে যাস। তা আমি আবার বিদায় নিয়ে হাঁটা শুরু করলাম। আমার হাতে আমার মোবাইল ছিল, মোবাইলের লাইটটা জ্বালালাম। তো আমার বের হওয়ার আগে আমি আমার মাকে ফোন দিয়েছি যে মা আমি বের হইতেছি, তুমি চিন্তা করো না। মা বললো বাবা সাবধানে আসিস, যেহেতু রাস্তাটা একদম নিরিবিলি থাকে। তো মা আবার প্যারানরমাল কথাটা মনে করে নাই, মা আবার মনে করছে যে ডাকাতি চিন্তায় এমন কিছু হতে পারে। সো মা বললো একটু সাবধানে আসি বাবা, আর হলো এই মানে একটু কান খোলা রেখে আসি, যেহেতু মানে হয়তো পিছন দিয়ে যদি আবার ডাকাতে আসে করে আর কি, মা এগুলি ভাবতেছে। তো আমি বললাম আরে না মা কিছু হবে না। তখন মা বললো যে মা বলতেছে যে বাবা এই আমার কেন ভয় করতেছে, আবার আকাশটা অনেক কালো, কখন জানি আবার বৃষ্টি নামে। আমি খালামুনির বাসা যাওয়ার পরে অনেক ঝড় হয়েছে, সেহেতু গাছপালার ডাল ভেঙে রাস্তায় পড়ে আছে, আবার বাস যার মানে আবার আমার খালামুনির বাড়ির দিক দিয়ে যাওয়ার সময় আর একটা ব্রিজ আছে, মানে একটা না দুইটা ব্রিজ পার হয়ে যেতে হয়। তো ওই গ্রামে আমি আমার খালামুনির মুখে শুনছিলাম যে প্রথম যে দুটা ব্রিজ আছে, ওই দুটা ব্রিজের মধ্যে প্রথম ব্রিজটার অনেক ঘটনা আছে, মানে প্যারানরমাল ঘটনা। সো আমি হাঁটতেছি আর হচ্ছে দুটা ব্রিজের মাঝখানেই আরেকটা মানে বাস যাক, এমন যে দুটা ব্রিজের মাঝখানে শুধু একটা বাস যার, আর দুই পাশে মানে আর কি
ব্রিজটা, মানে এক ব্রিজ থেকে নামলে বাসজার, আবার ওই বাসজার পার হয়ে আরেকটা ব্রিজ পার হয়ে তারপরে আপনার মানে একটু কয়েকটা বাড়ি ঘর আছে এখান দিয়ে, তারপরে আরো 6-7 মিনিট হাঁটার পরে বাজার বাজার পাওয়া যায়, এরপর ওখান থেকে চেঞ্জ। সো আমি হাঁটতেছি, মার ফোন রাখলাম, মার ফোন রাখার পরে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি ওই প্রথম ব্রিজটা উঠছি। প্রথম ব্রিজটা যখন উঠলাম তখন যে বিশ্বাস করবেন না, হঠাৎ এমন একটা ঠান্ডা বাতাস আমার শরীরে লাগলো, মানে একটু অস্বাভাবিক লাগলো যে এই আশেপাশে তো কোনো বাতাস নেই, আর মানে আকাশটা একদম মানে থম ধরে আছে, মনে হয় একদম কিছুক্ষণ পরেই অনেকটা ঝড় নামবে। সো আমি তখন ব্রিজটার মাঝে আছি। তো মাঝে থাকার সময় আমি তখন খেয়াল করি যে ব্রিজটার আমি যেখানে নামবো একদম শেষ মাথায় একটা বেড়াল, কালো বেড়ালটা, মানে যেটা বের হওয়ার সময় দেখছিলাম খাওয়ানি বাসার থেকে, ওই বেড়ালটা ব্রিজের একদম আমার সামনে বসে আছে, আমার দিকে পুরো তাকিয়ে, চোখগুলো জ্বলছে, যেহেতু অন্ধকার আসছিল তো চোখগুলো জ্বলতেছে। তো আমি দেখে বিড়ালটাকে আমি একটু ভয়ই পাইলাম যে এই বিড়ালটা এত তাড়াতাড়ি আবার এখানে আসবে কেন, আমার থেকে তাড়াতাড়ি কিভাবে আসবে। আর আমি তো রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার পিছনে বা সামনে বা আমার আশেপাশ দিয়ে তো কোনো বিড়াল আসলো না, আমি দেখলাম না, তো সবই তো ঠিকঠাক ছিল। তো তখন ওই বিড়ালটা জেফরি ভাই, বিড়ালটা হঠাৎ করে আমাকে আমাকে একটু দেখে পিছনে একটা দৌড় দিচ্ছে, বাসজারের ভিতরে ঢুকে গেছে। তো তখন আমার না বাসজারের ভিতরে ঢুকতে একটু ভয় লাগতেছে যে প্যারানর্মাল কিছু হবে না। তো আমার মানে কেন জানি এই খালামণি বাসা থেকে বের হওয়ার পর থেকেই মানে কেমন একটু ভয় লাগতেছে যে রাস্তাটাও নিরিবিলি, আবার আকাশটাও এমন হয়েছে, না জানি আজকে প্যারানর্মাল কোনো কিছু হয়েছে। আর আমার খালামণি বাসায় যখন গেছি তখন আবার আমি আমার কাজিনদের সাথে আপনার মানে ভৌতিক কথা শুনতেছিলাম, মানে ভৌতিক কথা কিছু স্টোরি আছে ওগুলো শুনতেছিলাম। ওই স্টোরিগুলোর মধ্যে একটা স্টোরি আসলো যে এমন ছিল যে রাস্তা হাঁটতেছে, মানে প্যারানর্মাল রাস্তার ভিতরে প্যারানর্মাল ঘটনা ঘটছে। তো আমি তখন ওই গল্পটা হঠাৎ করে মনে পড়লো, আর আমার গায়ের সকল লোম দাঁড়িয়ে গেল। তো আমি তারপর বাসজারের ভিতরে ঢুকে পড়লাম। বাসজারে যখন ঢুকছি বিশ্বাস করলাম যে তখন এমন ঝড় শুরু হয়েছে, মানে কি বলবো, মানে বাসগুলো মনে হয় ভেঙে পড়ে যাবে। তো তখনই আমার চোখ যায় আমার ঠিক ডান পাশের একটা, মানে বাজারটা অনেক ঘন ছিল, আর ঘন যেহেতু, আর বাজারের মাঝখান দিয়ে আবার মানে একটু ছোট রাস্তা ছিল, আবার মানে যে রাস্তার দুপাশেই বাস। তো আমার ডান পাশে যে বাজার ছিল, বাজারটা বিশাল বড়, হ্যাঁ। তো এই বিশাল বড় রাস্তা মানে একটা জায়গা জুড়ে বিস্তৃত। তো আমি হাঁটতেছি, হঠাৎ করে ডান দিকে খেয়াল পড়লো যে একটা সাদা কালারের আপনার কি বলবো কাপড় পরিহিত একটা মহিলা না পুরুষ কিছু বোঝা যায় না, মানে বাসটার ভিতরে বসে আছে। তো আমার মানে তখন একটা মানে শরীরের একটা ঝাঁকুনি অনুভব করলাম, হঠাৎ করে একটা ঝাঁকুনি দিল। সো আমি ওদিকে তাকানোর সাথে সাথে আমি এত ভয় পাইছি, সাথে সাথে আমি সামনের দিকে তাকে আমি আল্লাহর নাম যত সূরা পারি সব সূরা পড়তে থাকলাম, সকল সূরা আমি পড়তে থাকতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার সূরাগুলি একটু ভুল হচ্ছে। সো তারপর আমি তবু সূরা কন্টিনিউ করে থাকলাম। তারপর আমি আবার ডান দিকে তাকালাম, দেখলাম হ্যাঁ তখন ওই সাদা ওখানে বসে আছে। তো আমি তখন একটা দৌড় দিলাম, হ্যাঁ। দৌড় দেওয়ার পরে আমি সাথে সাথে ওই দ্বিতীয় ব্রিজটা উঠে উঠি। দ্বিতীয় ব্রিজটার উপরে উঠার পরে আমার তখন আর কিছু বলার নেই। তখন যেহেতু আমি মানে আমার তখন কি করবো আমি নিজে বুঝতেছি না, কারণ আমি কিছুক্ষণ আগে এমন একটা জিনিস দেখলাম, তারপরে ওই ব্রিজে একটা কালো বিড়াল, এখন আবার দেখি আমার ওই ব্রিজের শেষ মাথায় ওই বিড়ালটা বসে আছে। তো তখন আমার শরীর কাঁপতে থাকলো, মানে ভয়ে। হাতে তখন আমার খাবারটা ছিল। তো আমি আবার সামনের দিকে যাচ্ছি ব্রিজটার, আমি তখন একটু নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে কিছু হবে না, সামনের দিকে যা।
তো তখন আমি দোয়া কালাম পড়তে থাকলাম, তখন আবার দোয়া ঠিকঠাক পড়তে পারছি, কন্টিনিউ করছি দোয়া। তো আমি সামনের দিকে হাঁটতেছি আর বিড়ালটা তখন দেখলাম উধা হয়ে গেল। তখন আমি বুঝতে পারছি, তখন আমি পুরো ক্লিয়ার যে আজকে আমার সাথে কিছু একটা করবে। হ্যাঁ, তো তখন আচ্ছা, আমি যখন খালামুড়ি বাসা থেকে বেরিয়েছি তখন কিন্তু আপনার এই এশারের আজান দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে আশেপাশে এশারের আজান দিচ্ছে, এশার আজান দিতে শেষ, তো অন্ধকার। তো তখন মানে নামাজ পড়তে গেছে, মসজিদে নামাজ চলছে। আর আমার খালামুড়িতে যে বাসটা, ওই বাসটার ব্রিজ পার হয়ে আর একটু দূরে একটা মসজিদ আছে। তো আমি কি করলাম, একটা দৌড় দিয়ে ওই ব্রিজের ওই মসজিদের সামনে চলে আসলাম। ওই মসজিদের সামনে চলে এসে বসে বসতে আমি তখন। হ্যাঁ, বসে পড়ার পরে তারপরে আমি মানে ভাবতেছি যে কি হইল আমার সাথে। তখন ভিতরে নামাজ চলছে, সূরা পড়ছে এই ইমাম, আমি শুনতে পাচ্ছি। তো আমি তখন ভয়ে কাঁপতেছি, খাবারটা সাথে রেখে আমি মসজিদের ভিতরে, আপনার যে মসজিদের যে একটা মানে বারান্দার মতো থাকে, ওই বারান্দার ভিতরে বসে আছি। আমার হাঁটারও শক্তি নেই, আমার উঠে যে দাঁড়াবো সেই শক্তি নেই। তখন নামাজ শেষ হলো, মানুষ কয়েকজন বেরোয় আমাকে দেখে আমার সামনে আসলো। সামনে আসার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আমার খালামণিতে আবার সবাই চিনে। তো আমার ওই গ্রামে যেতাম, আমি কতদিন পর যেতাম ঘুরতে, তো সবাই আমাকে ভালো মতো চিনে যে আমি মানে ওই খালামণির মানে বোনের ছেলে। তো বললো, তুমি তাহমিদ না? আমি বললাম জি আঙ্কেল। বললো আমাকে তারা বললো যে কি হয়েছে বাবা, তুমি এখানে এবার বসে আছো? আমি তারপরে সব ঘটনা তাদেরকে বললাম যে আঙ্কেল আমার সাথে এই হয়েছে। তো ওনারা বললো যে তুমি বাবা বেঁচে গেছো, কারণ তুমি যে জিনিসটা দেখছো ওই জিনিসটা অনেক খারাপ একটা জিনিস। এই যে প্রথম ব্রিজের ঘটনাগুলো তোমার খালামণি তোমার বলছে, আমার কি খালামণি যখন ঘটনা বলে বা সবাই যখন আমাদের ওখানে একটা আড্ডা হয়, আমরা যখন যাই সবাই মানে অনেক আড্ডা করে, তো সবাই চলে আসে। তো তখন আড্ডা হয়, তখন ওনারাও ঘটনা বলে, খালামণি বলে, আমার মা বলে। তো তখন ওনারা বলে যে তোমার খালামণি যে ঘটনা বলছে প্রথম ব্রিজে, ওই ব্রিজে যে ঘটনাগুলো ঘটে ওই জিনটাই ঘটে। তো তখন ও বাজারে ছিল, আর ও তখন মানে তোমাকে খেয়াল করতে, মানে ও তোমাকে কালো বিড়ালটা যেটা ছিল ওই ছিল। হ্যাঁ, তো বাজারে ঢুকেছে এবং ও ওই সাদা কাপড় পরে ওই বাজারের ভিতরে বাসের উপরে বসেছিল। তো তুমি যে জিনিসটা দেখছো ওই জিনিসটা অনেক খারাপ, তুমি বেঁচে গেছো বাবা। আর যে তুমি দোয়া কালাম পড়তেছিলে, ওই দোয়া কালামের বরকতে তুমি মানে তুমি আরো বেঁচে গেছো। আর তোমার মার দোয়া ছিল, তোমার খালামুনি সবার বাবা মার দোয়া ছিল। তো আমি তখন বললাম আঙ্কেল আমি বাজার পর্যন্ত যেতে পারবো না, আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তো অনেক ভালো হয়। তো তখন আবার দুইটা আঙ্কেল আসো, ওই দুইটা আঙ্কেল বললো হ্যাঁ চলো বাবা তোমাকে দিয়ে আসি, যেহেতু তোমার এই অবস্থা তুমি একাকে যেতে পারবে না, ভয় পাবো। আমি বললাম জি আঙ্কেল। তারপরে মানে আমাকে বাজারে এনে একটা সিএনজি করে দিল। তারপরে আমি সিএনজি দিয়ে চলে আসলাম, সিএনজি দিয়ে তারপর আমি বাসায় চলে আসলাম। এরপরে বাসায় আসার পরে আমার এই প্রায় এক সপ্তাহ বা 5 দিনের মতো অনেক জ্বর ছিল, আমি মানে উঠতে পারতেছিলাম না। আর আমি এখন যে মানে ঘটনা বললাম, এটা বলার সময় আমার শরীরে সকল লোম দাঁড়িয়ে গেছে। তো আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে এই ঘটনাটা পাঠাবো, তো পাঠিয়ে দিলাম। এখন বলবো আমি আরেকটা ঘটনা, এই ঘটনাটা ছোটই হবে একটু, আজকে যে ঘটনা বলবো ছোটই হবে সবগুলো। তো এটাই লাস্ট স্টোরি। ঘটনাটা হচ্ছে একটা কালো জাদু নিয়ে। তো এটাও আমাদের আত্মীয়ের মতোই আর কি, যে আমার যেমন আত্মীয় আমার এই আমার ফুফাতো বোনের হাজবেন্ডের মামার বউর সাথে হয়েছে, ওয়াইফের সাথে হয়েছে ঘটনাটা। তো তখন করোনার সময় ঘটনা ঘটছে। এই ঘটনাটা আমি অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু মানে বলতে পারতেছিলাম না। আজকে যেহেতু ভয়েসে পাঠাচ্ছি তাই বলতেছি। তো ঘটনাটা ঘটে করোনাকালীন, যেহেতু সব লকডাউন, কেউ তখন জানতাম না যে এমন ঘটনা ঘটতেছে তাদের সাথে। তো ঘটনা শুরু হয় করোনা যখন আসন্ন, মানে খবরে দেখাচ্ছে যে করোনা নামক একটি ভাইরাস ছড়িয়ে পড়ছে, তখন থেকে স্টোরিটা
শুরু হয়েছে ওনাদের সাথে ঘটনাটা। তো ওনার এই মানে টার্গেটে ছিল, কাগজত টার্গেটেই ছিল হচ্ছে ওই মহিলাকে নিয়ে, মানে আর কি আমার দুলা ভাইয়ের মামার ওয়াইফকে। তো ওয়াইফকে টার্গেট করছে। এই ওনার ওয়াইফের পিছনে একটা খুবই খারাপ জিন চালান করছে। হ্যাঁ, তো এই একদিন এই ঘটনাটা বেশি দিন কন্টিনিউ হয়নি, এই কতদিন, 1 মাসের মতো। তো প্রথম দিনের ঘটনাটা হচ্ছে আমার যে মানে আমি ভাই বলবো, মানে যার ওয়াইফের সাথে ঘটনা ঘটছে, আমি তাকে বাবু ভাই নামে বলতেছি, মানে শব্দ নাম দিলাম। তো বাবু ভাই আপনার অফিসে গেছেন, নাইট ছিল দিন, আর হচ্ছে আমার ভাবি উনি বাসায় ছিল। তো ভাবি বাসায় ছিল, তারপর হচ্ছে ভাবি হঠাৎ করে শুনলো যে মনে হচ্ছে থপ 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 এমন করে আওয়াজ হচ্ছে। তো ভাবি তখন পাশের ঘরে গেল এবং যাওয়ার পরে দেখতেছে সবই ঠিক আছে। তো আর বলে রাখি যে ভাবি কখনো মানে ওই মানে আমার ভাইয়া বলছে যে ওই মানে যে খারাপ জিনিসটা ওটাকে দেখে নাই, কিন্তু অত্যাচার করছে অনেক আর কি, অত্যাচার করে মারছে লাস্ট পর্যায়ে। তো থপ আওয়াজ হচ্ছে, এটা শুনে উনি একটু ভয় পেয়েছে। ভয় পাওয়ার পরে পাশের বাসায় যে থাকে ওনার যে ঘরে গিয়ে বসে আছে। তারপরে ভাইয়া সাথে ঘটনা বললো। তো তারপরে আমার ভাইয়া বললো যে অনেকদিন যেহেতু তুমি ঘরে একা, তো তোমার মনে হয় একটু বাইরে যাওয়া দরকার, বাইরে গিয়ে একটু ঘুরে আসো। তো আমার ভাবি বললো ঠিক আছে, তাহলে আমি তোমার বাবার বাসায় যাই। তো বললো ঠিক আছে, পরের দিন তাহলে আমার তোমাকে দিয়ে আসবো। তো ভাইয়া তারপরে আমার ওই বাবু ভাইয়া ভাবিকে তার শ্বশুর বাড়ি দিয়ে আসলো, মানে আমার ভাবির বাবার বাসায়। তো দিয়ে আসলো। তারপর আমার ভাইয়া তো একা বাসায়। তো ভাইয়া নাইট শেষ করে বাসায় আসছে, তারপরে খেতে বসছে, টিভিটা ছেড়েই খেতে বসছে। তো হঠাৎ ওনার হাতে থেকে খাবারটা কেউ টান দিয়ে ফেলে দিছে, এমন ওনার মনে হয়। এটা পড়ে যায়নি, উনি পুরো একদম মানে উনি মানে বসে ওনার পায়ের উপর বালিশ দিয়ে তারপরে বালিশের উপরে খাবার খাচ্ছিল। ওখান থেকে পড়ার কোনো সম্ভাবনা নাই। আর যেহেতু উনি শক্ত করে ধরে আসছে প্লেটটা, তো হঠাৎ করে ঠাস করে প্লেটটা পরে সকল খাবার ছড়িয়ে গেছে। তখন উনি বিষয়টা আশ্চর্যজনক ভাবে বিষয়টা খেয়াল করে পিছনের দিকে তাকায়, মানে ঘরটার দিকে আশেপাশে তাকায়। তাকিয়ে দেখে মনে হলো কিছু একটা ওনার পিছন থেকে চলে গেল, মানে স্পিডে আউল গতিতে চলে গেছে জাস্ট। তো উনি একটু ভয় পাওয়ার পরে আবার ওনার ওয়াইফকে কল দেয় এবং ঘটনা বলে। ওয়াইফ বললো যে হ্যাঁ, এমন ঘটনা তো আমি তোমাকে বললাম যে প্রথম দিন আমার সাথে থপ আওয়াজ হচ্ছে, তারপর তোমার সাথে কাজ করেছে। বলতেছে বিষয়টা বেশি ভালো হয়নি। তো আবার কবিরাজ দেখায়নি, মানে একটু আর কি পটু স্বভাবের, নিজেরই সব ভাবে। তো তারপরে ঘটনাটা তারপরে হলো যে আমার ভাইয়া তারপরের দিন ভাবি চলে আসলো বাসায়। ভাবি আসার পরে ভাইয়া বললো যে এই ঘটনা হলো কি বুঝতেছি না। তারপরে আমার ভাবি বললো যে এমন ঘটনা তোমার সাথে ঘটছে, তারপর তুমি রাত্রে কি হয়েছে, তোমার সাথে কিছু হয়নি? বললাম না, পরে তো কিছু হলো না, কিন্তু কয়েকবার হাঁটা শব্দ হয়েছে, কিন্তু ওটা গুরুত্ব দেয়নি। তো ভাবি তখন বললো যে আল্লাহ জানে কি হইতেছে, আমি তো কিছু বুঝতেছি না। তারপরে ভাইয়া তারপরে অফিসে গেলে পরের দিন ওর নাইট ছিল না। তো ভাবি একা ঘরে স্বাভাবিক ভাবে। তো ভাবি তখন থালা বাসন ধুচ্ছে রান্নাঘরে। তো উনি তখন বুঝতে পারতেছে যে ওনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তো সাথে সাথে উনি পিছনে ঘুরে তাকালো আর দেখে কেউ নেই। তো তারপরে হঠাৎ তার মর্নিং বেল বাজছিল। তারপরে উনি দেখলো যে বাবু ভাই আসছে। উনি তারপরে বললো যে কি গো, তুমি আসলে তাড়াতাড়ি চলে আসলা? তখন বাবু ভাই বলতেছে যে হ্যাঁ, আজকে পাওয়ার আসছে না, তাই নাইট কঠিন আর কি, নাইট
করে নেই, তাড়াতাড়ি চলে আসছে। তো ভাবি তখন বললো আচ্ছা বসো, তাহলে তোমাকে খাবার দিচ্ছি। তারপর যখন ভাবি রান্নাঘরে গেল খাবার নিয়ে বেডরুমের দিকে আসতেছে, তখন দেখে বেডরুমে প্লাস পুরো বাড়িতে কোনো একটা মানুষও নেই, শুধু ভাবি ছাড়া। তখন উনি বিষয়টা একটু মানে প্যারানর্মাল ভাবে নেয় যে প্যারানর্মাল কিছু হয়েছে। সাথে সাথে খাবারটা রেখে আবার পাশের বাসায় চলে গেছে। তো বাবু ভাইকে ফোন দিল, বাবু ভাই বলতেছে যে আসছে, আমি আসতেছি, তুমি থাকো এখানে। তারপরে সব ঘটনা বললো বাবু ভাইকে। বাবু ভাই বলতেছে যে বুঝতেছি না কি হইতেছে। তারপর ওনারা কি করলো, ইউটিউবে সার্চ দিল যে মানে এগুলো হলে কি হয়। ওখানে ওনারা অনেক কিছু দেখলো, তারপরে দেখলো কিভাবে এর প্রতিকার করা যায়। তারপরে উনি সুরাত তুরাত করে তার বাড়িটা বাদ দিল। হ্যাঁ, তখন থেকে শুরু হলো আরো ভয়ঙ্কর ঘটনা। একদিন তারা দুজন বসে টিভি দেখতেছে, তো হঠাৎ তাদের সোফাটা মনে হলো কেউ মানে ভূমিকম্পের মতো কেউ নাড়া দিল এত জোরে। সাথে সাথে ওনারা উঠে দেখলো যে না, আশেপাশে সব ঠিক আছে, শুধু তাদের এই সোফাটাই এমন হয়েছে। তখন তারা শিওর হওয়ার জন্য পাশে বাসায় গেল এবং জিজ্ঞেস করলো যে ভূমিকম্প হয়েছে নাকি। ওনারা বললো না, তো সবই তো স্বাভাবিক। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে, ভিতরে ঢুকে আসছে। তখন বললো যে হয়তো এটা মনের ভুলও হতে পারে। তারপরে একদিন বাবু ভাই বাথরুমে গোসল করছে আর ভাবি বারান্দায় বসে গান শুনতেছিল। তো বাবু ভাই বাথরুম গোসল করছে, হঠাৎ তার মনে হইলো যে এই তার পিছনে কেউ তার পিঠে হাত দিছে। তো সাথে সাথে তিনি পিছনে তাকিয়ে দেখলো যে কেউ নেই। তখন আমার ভাবি চিৎকার দিল। তারপর বাবু ভাই তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে দেখলো যে ভাবি মানে অনেক ভয় পাইছে। তখন জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন ভাবি বলল যে আমি গান শুনতেছিলাম, তখন আমি দেখলাম যে একটা কালো ছায়া আমার বারান্দার দরজার যে দাঁড়িয়ে আছে, আমি তাকে আমার সাথে সাথে দৌড় দিছি। তখন ভাইয়া বললো যে আচ্ছা আমি দেখতেছি কি হইতেছে, কিছুই বুঝতেছি না, দেখতেছি। তারপরে আবার ইউটিউব সার্চ দিয়ে, যেহেতু ওনারা একটু পড়ছে হবে, তাই কাউকে না বলে তারা নিজেরই পাকনামি করে আর কি ইউটিউব সার্চ দিয়ে সূরা কালাম পড়ে ঘরটা বান্ধব। হ্যাঁ, মানে বান্ধব তো হচ্ছে না তাদের, আসলে উল্টো আরো ওই জিনটা তাদের খেপে যাচ্ছে। তারপরে একদিন ভাইয়া এটাই মানে আরো ছোট ছোট ঘটনা ঘটছে, কিন্তু বলতে পারবো না, মানে সেগুলো বলতে না বুঝে ভাইয়া যাচ্ছে, তাই আমি তার সম্মান রক্ষার্থে ওই ঘটনাগুলো বলছি না। ওই ঘটনাগুলো মানে একটু মানে ওগুলি বললে কি ওগুলি মানে বিশ্বাস করার মতো। যেমন হচ্ছে আপনার এই তারা শুয়ে আছে, খাট মানে মনে হচ্ছে খাট কেউ মানে আলগি দিয়ে আপনার বাতাসে ভাসছে আর কি খাটটা। তো এগুলো বলে তো আর কেউ বিশ্বাস করবে না, তাই আমি বললো না। তবু আমি একটা বললাম। তো তারপরে একদিন এটা হচ্ছে লাস্ট ডে ছিল এবং এটাই তার জীবনের লাস্ট ঘটনা, ভাবির জীবনে। তো ওই দিন ভাইয়া মাসেই ছিল, ওই দিন তারও যেতে মন চাচ্ছে না আপনার অফিসে। তো ভাইয়া ভাবি একসাথে বসে আছে, হঠাৎ ভাবির চুলে এত জোরে কেউ টান দিছে যে ভাবি সোফা থেকে উল্টে পড়ে গেছে। হ্যাঁ, মানে পিছনের দিকে তিনি উল্টে পড়ছে, এত জোরে টান দিছে, আর সোফাটাও মানে পিছনের দিকে পড়ে যাবে এমন। তো তখন ভাইয়া তাড়াতাড়ি উঠে ভাবিকে ধরলো। ভাবি ধরার পরে তখন ভাবির মুখ দিয়ে মানে ফেনা বের হচ্ছে, আর মানে চোখ মুখ জানি কেমন হচ্ছে, মনে হচ্ছে কেউ ওনার গলায় চেপে ধরছে। আর হচ্ছে মানে উনি মানে এত জোরে চিৎকার করতেছে, পাশাপাশি সবাই চলে আসছে, মানে পাশাপাশি সবাই চলে আসছে আর হচ্ছে দরজা ঢোকা দিচ্ছে। কিন্তু ভাইয়া উঠে যেতে পারতেছে না, ওনার শরীরে কোনো শক্তি নেই। উনি মানে তাকে দেখতেছে যে কি হইতেছে। তখন ভাবির উঠে বসার পরে উনি আবার থপ করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওনার সাথে সাথে চোখ দুটো উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে মুখ দিয়ে ফেনা বেরোতেছে, তারপরে হচ্ছে হাত পা কাঁপতেছে। তারপরে 1-2 মিনিট পরে ভাবির নিস্তেজ হয়ে গেছে শরীরটা। তখন ভাইয়ার হুঁশ আসছে। এতক্ষণ কিন্তু তিনি ঘরের মধ্যে ছিলেন, সব কিন্তু দেখতেছিলেন ঘরের মধ্যে ছিল। তারপর তাড়াতাড়ি উঠে তারপরে দরজা খুলে দিল,
দরজা খুলে তারপর সবাই বাড়ির দিকে আসছে, আসার পরে দেখে ভাবির এই অবস্থা, সবাই ভাইয়া দিয়ে তাকে আছে, ওনারা মনে করছে যে ভাইয়ার মনে হয় ভাবিকে মানে কে মেরে ফেলছে। তো উনি ওনাকে বলতেছে কি করলেন ভাই, বলতেছে আমি কি করলাম, বলতেছে তাহলে কেমনে হলো। তারপর উনি সব একদম প্রথমটা ঘটনা বললো। উনি তারপরে তারপরে পাশের বাসার বললো যে আগে বলা দরকার ছিল ভাই, কি করলেন আপনি, এখন তাড়াতাড়ি ওনাকে হসপিটাল নিয়ে যান। হসপিটাল নিয়ে যাওয়ার পরে উনি আগে থেকে বুঝছে যে ওনার ওয়াইফ মানে ভাবি আর মানে বেঁচে নেই। তো তখন ভাবিকে ডাক্তার বললো যে তিনি আরো অনেকক্ষণ আগে মারা গেছে, আর হচ্ছে তার তার মৃত্যুটা হচ্ছে শ্বাসরোধ করে মারছে। তো শ্বাসরোধ করে মারছে, তখন এটা শুনে পাশের সব বাসার সবাই ওনার দিয়ে তাকিয়েছে যে শ্বাসরোধ করে মারছে, বাসার ভিতরে তো ভাই আপনি একাই থাকেন, তাহলে কেমনি শ্বাসরোধ করে মারছে। তখন বললো যে ভাই ভাইয়া বললো যে ভাই আমি তো আপনার সকল ঘটনা খুলেই বলছি, এখন আমি কি করছি বলেন। ভাইয়া তখন মানে একটা ইসে পড়ে গেছে যে প্রথমত ওয়াইফের এই অবস্থা, তারপরে সবাই ওনাকে দোষী করতেছে। তো তারপরে ভাইয়া ভাবির বাসায় আসার পরে মানে আর কি জানাজা করে কবর দিল। তারপরে একটা হুজুরের সাথে কথা বলতে গেছে নামাজ পড়ে, মাগরিবের নামাজ শেষে একটা হুজুরের সাথে কথা বলতেছে যে ভাই হুজুর আমার ওয়াইফের সাথে আমাদের সাথে এত এই ঘটনা হয়েছে, আর হচ্ছে আমার ওয়াইফ এভাবে মারা গেছে। তখন উনি বললো যে আমাকে আপনি এশারে পরে আসেন। হ্যাঁ, তখন ভাইয়া এশারে পরে গেল, যাওয়ার পরে ওই হুজুর বললো যে আপনার কাছের কোনো মানুষই আপনার ওয়াইফের উপরে ব্ল্যাক ম্যাজিক করছে, আর ব্ল্যাক ম্যাজিকটা এমন মানে ছোটখাটোই করছিল, যদি আপনি তাড়াতাড়ি চলে আসতেন তাহলে মানে আপনার ওয়াইফ হয়তো আজ বেঁচে থাকতো। তখন ভাইয়া মানে কান্না করে দিয়েছে, আর হুজুরকে বললো ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে, মানে নিজেই নিজের ওয়াইফকে আর কি মারছে এমন বলতেছে। তারপর উনি এই হুজুরকে বললো যে ভাই আমি অনেক বড় অপরাধ করছি, আমার ওয়াইফকে আমি নিজের হাতেই মারছি, মানে উনি বলতেছে নিজের হাতেই মারছি, মানে আর কি নিজের চোখের সামনে দেখছি কিছু করতে পারেনি, টাকামি করছে আর কি। তারপরে হুজুরকে বললো আমার দোষে আমার স্ত্রী মারা গেছে আজকে। তবে হুজুর বললো যে ভাই কি করবেন, আল্লাহ যা করে ভালো জন্য করে, নিজেকে শান্ত রাখবেন। এরপর থেকেই আমাদের ওই যে মানে বাবু ভাই যাকে বললাম, উনি একটু পাগল টাইপের হয়ে গেছে, সারাদিন খালি মসজিদে ঘুরে, তারপরে ওনার ওয়াইফের কবরের সামনে গিয়ে বসে থাকে আর কি এমন। তো এই ছিল ঘটনা আমার, আশা করি ভালোই লাগছে আপনাদের। আমি অতটা গুছিয়ে বলতে পারিনি জানি, কিন্তু চেষ্টা করছি যতটুকু পারছি যে একটু গুছিয়ে বলার, আপনাদের বলে সুবিধা যাতে হয়। আর আমি জানি যে জেফরি ভাইয়ের গলা তো ভাই অমাইক, উনি তো জেফরি ভাই মানে ওনার গলার স্টোরি শুনলে এমনি একটা মানে কেমন আবহাওয়ার সৃষ্টি হয়ে যায়, মানে আমি তো তা পারবো না জানি। ওনার গলা, ওনার কণ্ঠ, ওনার কথার মানে স্টাইল সব অনেক সুন্দর লাগে, আমার থেকে ভালো লাগে। তো আজকে অনেকদিন পরে ঘটনা নিয়ে আসলাম, চেষ্টা করছি স্টোরিটা অনেক মানে গুছিয়ে বলার, এবং দুটি স্টোরি অনেক মানে সত্য ঘটনা। তো আমার থেকে আবার ওই খালামুড়ির বাসার সামনে যে রাস্তাটা আছে যেটাতে আমি আসছি, ওটার মানে একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমি পাঠিয়ে দিতে পারবো। জেফরি ভাই যদি চান আপনি পাঠিয়ে দিব আমি। ওখানে তো এখন আমি বাড়িঘরে উঠে গেছে, মানে কয়েকটা বাড়িঘরে উঠছে, মানে এই কয়েকদিনে উঠছে। তো আপনি চাইলে আমি ভিডিওটা বানাতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি জেফরি ভাই আর ভৌতিক কথার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি তামিদ হক নারায়ণগঞ্জ থেকে বলছি।